শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার। শীতের সকাল শেষ হয়ে আমরা আস্তে আস্তে বলা যেতে পারে গরমের দিকে যাচ্ছি এবং বসন্তের আনাগোনা প্রকৃতিতে চমৎকার একটা সময়। এরকম সকালবেলা যারা আমাদের সঙ্গে সাথী হয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে রাঙা সকাল মানেই হচ্ছে এখানে সবসময় বসন্ত লেগেই থাকে। এখানে যারা আসেন বিভিন্ন অঙ্গনের মানুষ, তাদের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন কবি, সম্পাদক এবং প্রকাশক মনিরুল মুনির। তাকে আমরা জানার চেষ্টা করব। শুভ সকাল। শুভ সকাল। এই মাসটা তো লেখকদের জন্য একটা বিশেষ মাস, বিশেষ করে বাংলা সাহিত্যে আমরা বলতে পারি, কারণ পুরো মাস জুড়েই আপনার বইমেলা চলে। নতুন কোনো বই আসলে সেটা নিয়ে একটা অন্যরকম উত্তেজনা থাকে, হ্যাঁ, এবং প্রকৃতিতেও অসম্ভব সুন্দর একটা সময়। আপনার সময় কেমন কাটছে? আপনি একটু আগে বললেন বসন্তের কথা, আসলে বসন্তই, কারণ লেখকরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করে এই মাসে বইমেলা হবে, বই নিয়ে আনন্দ হবে, লেখা নিয়ে কথা হবে, বিভিন্ন গালগপ্প হবে, আড্ডা হবে। দূর দূরান্ত থেকেও অনেকে চলে আসেন বইমেলাকে কেন্দ্র করে। ঠিক আমরা প্রস্তুতিটা নিতে থাকি যখন একটি বইমেলা শেষ হয়ে যায়, আরেকটি বইমেলার জন্য আমাদের প্রস্তুতি শুরু হয়। আমরা এক বছর ব্যাপী একদম প্রকাশকদের এটা একটু উত্তেজনা কাজ করে যে আমরা 2026 সালে বইমেলা কী করবো এখন থেকেই চিন্তা করছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় বইমেলা শেষ হওয়ার পর লেখকদের সাথে আমাদের যোগাযোগ তৈরি হয়, লেখকদের থেকে বইপত্র আসা শুরু হয়, পাণ্ডুলিপি আসা শুরু হয়, আমরা এডিট শুরু করি, আমরা ছাপার কাজ করা পর্যন্ত সব কিছু শুরু করি। ঠিক আমাদের কর্মব্যস্ততাটা বেড়ে যায় ঠিক অক্টোবর নভেম্বরের দিক থেকে। আচ্ছা, তখন থেকে আমরা একদম জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই কাজগুলো সমানভাবে চলে। সেটা আমরা মুদ্রণ খানা থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে যখন মাঠে মেলাটা হয় সেইখান পর্যন্ত, এবং মিডিয়া থেকে শুরু করে আমাদের সকল যোগাযোগগুলোও তখন হয় আর কি। তো আমরা সেই সমস্ত উত্তেজনার মধ্যে দিয়েই থাকি। আসলে একজনের লেখকের একটা লেখা, একটা বই প্রকাশ করার ক্ষেত্রে আমাদের ভালো লাগা, আমাদের মন্দ লাগা সব মিলিয়ে আমরা একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যাই। জি, বইয়ের কথা যেহেতু আসলোই, আমরা একটু জেনে নিই আপনার শৈশবে যাব। একজন অপরিচিত লেখক আমি যদি বলি, বা নতুন লেখক, আমরা এখন যে দুনিয়ায় বসবাস করি সেখানে প্রচার প্রসার ছাড়া কিছুই হয় না আসলে। তো একজন লেখক তিনি বই লিখে বইমেলাতে দিলেন, সে যে জন্ডাতেই বই লিখুক না কেন, প্রচারণা না থাকলে বইয়ের যে পরিমাণ বিক্রি হওয়ার কথা কন্টেন্ট অনুযায়ী সেটা কি নিশ্চিত হয়? না, সেটা তো নিশ্চিত হয় না। প্রচারণা ছাড়া আপনি আপনার একটা পাণ্ডুলিপি বেরোচ্ছে, বই বেরোচ্ছে, সেটি যদি আমি পাঠককে না জানাই, পাঠককে জানানোর মাধ্যমটাই হচ্ছে প্রচারণা। যত বেশি প্রচার করতে পারবো তত বেশি পাঠক আগ্রহ প্রকাশ করবে আসলেই এই বইটির মধ্যে কি আছে, কোন কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা আমার জীবনের জন্য কোনো কাজে লাগবে বা আমার ভালো লাগবে। এই বিষয়গুলো নিয়ে শুরু হয় যে যখন এটি প্রচারে যায়, একজন প্রকাশকের দায়িত্বই হচ্ছে প্রচার করা, সেটি লেখকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর প্রচারণার জায়গাটাই লেখক তার সমস্ত বিনিয়োগগুলো করেন, এবং সেই বিনিয়োগের ফলেই দেখা যায় যে একটি বই পাঠক পর্যন্ত যাওয়ার জন্য যেই সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় সেগুলো প্রকাশক এবং তার যে প্রকাশনা সংস্থা তার সকল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সম্ভব হয়ে ওঠে। জি, প্রকাশনা, বই এগুলো নিয়ে আমরা নিশ্চয়ই পুরোটা সময় আরও কথা বলতে চাই, কিন্তু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী একটু আপনার ছোটবেলাটা নিয়েও জানতে চাই। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে, কেমন কেটেছে, সব কিছু মিলিয়ে। আমার জন্ম হয়েছে কুমিল্লায়, কিন্তু আমার বেড়ে ওঠা সব কিছু হচ্ছে চট্টগ্রাম শহরেই। আচ্ছা, আমার বাবা সরকারি চাকরি করতেন, সেই সুবাদে আমরা চট্টগ্রাম শহরেই বড় হয়েছি। আমার ভাই বোনদের জন্ম চট্টগ্রামে, তো সেইখানেই আমার বেড়ে ওঠা। আমি চট্টগ্রাম শহরকে প্রচণ্ড রকম সবুজ দেখেছি। শহরের মধ্যখানে অনেকগুলো টিলা, পাহাড়, শহরের একপাশে নদী, সমুদ্র, সবকিছু দেখেই বড় হচ্ছিলাম। এখনো তো চট্টগ্রামে? হ্যাঁ, এখনো চট্টগ্রামেই আছি, কিন্তু এখন ওই আগের শৈশবের কথা মনে পড়লে খুব অবাক হতে হয়, কারণ এখন বড় বড় হাইরাইজ হয়ে গেছে, অনেকগুলো টিলা ঢেকে গেছে। আমরা যে পাড়ায় বড় হয়েছি ওই পাড়ায়
5-7টা পুকুর ছিল, কিন্তু সেই জলাশয় পুকুরগুলো আর নেই। সেখানে বড় বড় হাই রাইজ হয়ে গেছে। Building আমরা উঠেছে। আসলে এই প্রকৃতির মধ্যে দিয়েই আসলে বড় হয়েছিলাম এবং একটা দুর্দান্ত শৈশব আমি কাটিয়েছি। যখন আমরা দেখতাম যে সন্ধ্যা হওয়ার পরে আমরা শিয়ালের ডাক শুনতাম। আচ্ছা। তারপর আমরা প্রকৃতির সকালবেলা হলে আমরা পাখির কিচিরমিচির আমাদের ঘুম ভাঙতো। আমার মনে আছে যে আমাদের বাসাটা ছিল একটা পাহাড়ের উপরে। বাহ। তো সেইখানেই আমার প্রায় 20-25 বছর সেইখানেই কেটেছে। তো এই বিষয়গুলো, এরপরে দেখলাম যে পাহাড় থেকে আমাদের নদী দেখা যাচ্ছে, কিন্তু এখন সেই পাহাড়ে দাঁড়িয়ে নদী দেখা যাবে না আর, কারণ অট্টালিকায় একদম ভরাট হয়ে গেছে, কিছুই দেখা যায় না আর শহরের। আমার দেখতে হলে একদম নদীর কাছে গিয়ে দেখতে হয়। এই যে দেখার একটা জায়গা, দেখার একটা চোখ, দেখার একটা অন্তর্মুখিতা তৈরি হয়েছিল, সেটাই আসলে আমাকে এক ধরনের অনুভবের জায়গা তৈরি করে দিয়েছে যে আমি কিভাবে আমার পরবর্তী জীবন কাটাবো, আমি কি নিয়ে থাকবো, আমি কি নিয়ে বাঁচবো। এই বিষয়গুলো আসলে একটা অবচেতন থেকে তৈরি হয়ে গেছে। একদমই তাই। এই কারণে আসলে পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে। এমনিতে আপনার বাবা কি করতেন? আমার বাবা সরকারি চাকরি করতেন একটা সড়ক ও জনপথ বিভাগে। তিনি আমাদেরকে খুব বেশি সময় দিতে পারতেন না, তো আমরা নিজেদের মতো করেই বড় হয়েছি, কারণ ওনার যে সময় রাত্রিবেলা এসে আর সময় দেওয়ার মতো নেই। আমরা নিয়মিত দেখা গেছে মার সাথেই আমাদের সমস্ত সময়টাই কাটতাম। বাবা মাকে নিয়ে বেশ কিছু গল্প শুনতে চাই, বেশ স্মৃতি রয়েছে, সেগুলো জানতে চাই। কিন্তু আপনার সম্পর্কে আমরা যতটুকু জানি সেটাই এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। মনিরুল মনির দীর্ঘ 30 বছর ধরে কবিতা চর্চার সঙ্গে যুক্ত আছেন। কবি মনিরুল মনিরের প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ঘর বদলের মানচিত্র, নোঙরের মাতাল দরজা, ইতিহাস ঐতিহ্য ভিত্তিক বই চট্টগ্রামের আড্ডা চর্চার ইতিহাস, চট্টগ্রামের মুদ্রণ শিল্পের ইতিহাস, জীবনী প্রবন্ধ, প্রফেসর জামাল নজরুল ইসলাম, ডক্টর M.A. হাশিম উল্লেখযোগ্য। মনিরুল মনির সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। আনন্দভুবন বিনোদন পত্রিকায় প্রদায়ক ও সহ সম্পাদক ছিলেন। সুপ্রভাত বাংলাদেশ দৈনিক পত্রিকার ফিচার সম্পাদক ও বার্তা বিভাগে সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছোট কাগজ খড়িমাটি সম্পাদনা করছেন। খড়িমাটি গত বছর 23 বছর পূর্ণ করেছে। খড়িমাটিতে প্রবন্ধ, নিবন্ধ, মুক্ত গদ্য, গল্প, কবিতা, সাক্ষাৎকার ও কবিতার অনুবাদ বিশেষভাবে প্রকাশিত হয়। ছোট কাগজকে প্রকাশনার প্রয়াসে নিয়ে এসেছেন। নানা রকম বই খড়িমাটি থেকে প্রকাশিত হচ্ছে। প্রকাশিত কবিতা, গল্প, প্রবন্ধ, বিতর্ক, নিবন্ধের নিরীক্ষাধর্মী বই মিলিয়ে যার সংখ্যা প্রায় 5 শতাধিক। আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো। তা ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরছি। যেটা বলছিলাম যে বাবা মার কথা শুনছিলাম এবং তাদের সম্পর্কে একটু জানতে চাই। বলছিলেন যে বাবার সাথে খুব একটা সময় থাকা হতো না। বাবা সরকারি চাকরি করতেন, বাইরে বাইরে থাকতেন, কারণ বাবা যে সড়ক ও জনপথ বিভাগে চাকরি করতেন, দেখা যাচ্ছে পার্বত্য অঞ্চলে চলে যাচ্ছে, কোথায় কক্সবাজার চলে যাচ্ছে, নানান জায়গায়। তো খুব করা, যেমন যখন বন্ধ হতো ঈদের সময়, তখনও দেখা যাচ্ছে যে উনি ফিরতে খুব দেরি হচ্ছে। তো ব্যাপারগুলো এরকম। এরপরও বাবা সবসময় কেয়ার নিতেন যে কার কি হচ্ছে, কে পড়াশোনা করছে, কার কি প্রয়োজন, এই বিষয়গুলো। তো মাই তদারক করতেন, মাই সব কিছু করতেন এবং অনেক সময় মাই স্কুলে দিয়ে আসতেন। বাসায় আমার এক চাচা ছিলেন, আমার বাবার সবচেয়ে ছোট ভাই, উনি আমাদেরকে প্রায় সময় স্কুলে দিয়ে আসতেন। আমরা 2 ভাই 1 বোন। আমি সবার বড়। আমার ছোট ভাই এখন দেশের বাইরে থাকে, USA-তে থাকে, আর বোন এখানে ঢাকা শহরেই থাকে। সেও বোনও পড়াশোনা করেছে, ম্যানেজমেন্টে অনার্স করেছে, একটি মাস্টার্স করেছে। তো সে এবং আমার ভাই, তো তাদেরকেও স্কুলে দিয়ে আসতে হতো। সব কিছু মিলে আমরা 3 ভাই বোন মিলে খুব একটা ভালো সময় কাটিয়েছি। কারণ আমাদের এলাকায় আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমরা খেলতে যেতে পারতাম। এখন তো
এখনকার ছেলেমেয়েরা তো বিকেলবেলা যে একটা খেলবে এই গ্রুমিংটা নেই, যে আমাদের বাবা মা কোনো খবর নিচ্ছে না যে আমরা খেলার মাঠে চলে গেছি, কোনো অস্থিরতা নেই তাদের মধ্যে। এবং তারা জানতো আপনারা সন্ধ্যায় ফিরে আসবেন, সন্ধ্যায় আবার সময় ফিরে মতো। আসছি, হ্যাঁ, কোনো রকম উত্তেজনা নেই। কিন্তু আমাদের ছেলে মেয়েদের দেখা গেল ঘরের বাইরে গেল খুব একটা অস্থিরতা আমাদের কাটছে, যে সে বাইরে কি করছে, কোনো বিপদ হলো কিনা। তো সব মিলিয়ে আসলে আমাদের শৈশবটা একদম খুব নির্ঝঞ্ঝাট কেটেছে। আমরা 3 ভাই বোন পিঠাপিঠি সবই বেড়ে উঠেছি, খেলাধুলা এবং পড়াশোনা একই সাথে হয়েছে। তারপরে আমরা দেখা গেছে বছরে 1 বছরে 2 বছরে বাবা কখনো গ্রামের বাড়িতে যেতে পারতেন না। দেখতাম যে আমরা মা ভাই বোন আমরা মিলে আমরা গ্রামে যেতাম। সেটাও খুব অ্যাডভেঞ্চারাস ছিল আমাদের কাছে, যে সকালবেলায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে একটা ট্রেনে উঠতাম, কুমিল্লায় স্টেশন লাকসাম স্টেশনে এসে নামতাম, সেখান থেকে আমরা গ্রামের ভিতরে ঢুকে যেতাম। তো এই যে ট্রেনে আসার জার্নিটা সেটাও খুব মজাদার ছিল, কারণ তখন আমরা দেখেছি আমরা যখন ছোট ছিলাম তখন আন্তনগর ট্রেন বা ভালো কোনো ট্রেনের ব্যাপার বালাই ছিল না, তখন সব কমন ট্রেন ছিল এবং এই ছুটাছুটি করে ট্রেনগুলো ধরতে হতো, উঠতে হতো, আবার স্টেশনে এসে 2 মিনিট দাঁড়াতো, এই যে বিষয়গুলো। তারপর গ্রামে যেতাম, গ্রামে গিয়ে একদম যেটা হচ্ছে একদম নিখুঁত গ্রাম, নিখাদ গ্রাম, হ্যাঁ, এরকম একটা গ্রামের পরিবেশ দেখতাম যেটা এখন আর পাই না। এখন সেই গ্রামটা আর নেই, যেই গ্রামে গাছ ছিল, নদী ছিল, পানি ছিল, মাছ ছিল, পাখি ছিল, সেই গ্রামটা আর এখন নাই। এখন খুব মন খারাপ হয় যে আমি আমার সন্তানকে কোনো গ্রাম দেখাতে পারছি না। আমি যেই গ্রামটা কল্পনা করি, যেই গ্রামটা স্মৃতিতে আছে, সেই গ্রামটা আর নেই, সেখানে বিশাল বিশাল অট্টালিকা হয়ে গেছে। তো এই বিষয়গুলো মাঝে মাঝে খুব পীড়া দেয়, এবং কারণ আমরা তো আসলে বেড়ে উঠেছি, আমাদের সৃজনশীলতা, মননশীলতা সব কিছু তৈরি হয়েছে এই ধরনের প্রকৃতির মধ্য থেকে। তো এই বিষয়গুলো মার সাথে যুক্ত ছিল। তারপর গ্রামের যেই রক্ষণশীলতা ছিল সেগুলোও দেখেছি। জি। তো লেখালেখির শুরুটা কিভাবে হলো আপনার? কোনো গল্প আছে কিনা? গল্পটা এরকমই যে আমার বাসায় দৈনিক পত্রিকা থাকতো, পত্রিকা পড়তাম। একবার মনে আছে যে আমি খুবই ছোট, ক্লাস 4-5-এ পড়ি, কিন্তু পত্রিকাটার নিউজটা আমি বুঝতেছি না, আচ্ছা, মানে পড়ছি বুঝতেছি না, মানে এটা কেমন। তা আমাদের যে প্রাইভেট টিউটর আছে সে বলল, এগুলো তুমি আরেকটু বড় হলে বুঝবা, একটা ঘটনার ইম্প্যাক্টটা, ঘটনার পেছনের কাহিনীটা, এই বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতাম। তারপরে একটা পর্যায়ে দেখলাম যে নিজে বুঝতে শিখেছি। যখন ক্লাস 4-5-6-এ পড়ি, 6-7-এ পড়ি, তখন খুব বড়দের গল্প পড়ে ফেলেছি, মানে আবুল খায়ের মুসলিউদ্দিনের গল্প তখন ঈদ সংখ্যায় বেরোতো। তো পত্রিকা থেকে ঈদ সংখ্যা দিয়ে গেছে, ঈদ সংখ্যায় আবুল খায়ের মুসলিউদ্দিনের গল্প পড়েছি। পড়ে ভাবলাম যে এরকম গল্প কি লেখা যায়, এরকম গল্প কি ভাবা যায়, এরকম গল্প কি লেখা সম্ভব। এসব বিষয় থেকে দেখা যায় যে আমি ভাবতে শুরু করেছি। কিন্তু পড়াশোনা করছি, স্কুলে যাচ্ছি, খুব যে ভালো ছাত্র ছিলাম তা না। পড়াশোনা করছি, পরীক্ষা পাশ করছি, প্রমোশন পাচ্ছি, চলে যাচ্ছে। ক্যারিয়ার কি হবে সেটা নিয়ে আমার মধ্যে কোনো ভাবনা নাই, কিন্তু বাবা মার মধ্যে একটা ভাবনা হয়তো রয়েছে। পরিবার কি চাইতো? পরিবার চাইতো যে সে বড় কোনো জব করুক, বড় কোনো প্রতিষ্ঠানে কাজ করুক, এরকম কিছু চাইতো। কিন্তু সেগুলো দেখা যাচ্ছে বাবার সাথে আমাদের কোনো শেয়ারিং ছিল না, কারণ বাবাকে খুব ভয় পেতাম। বাবা যখন বাসায় আসতো তখন খুব তটস্থ থাকতাম। ঠিক আছে, যেগুলো আপনাকে ইমপ্রেস করছিল সেগুলো তো আমাদের শৈশবেও অনেকে হন যে কারো পড়তে খুব ভালো লাগে, কিন্তু আপনার কখন মনে হলো যে আমি একটু লিখতে চাই? ক্লাস 6-এ যখন পড়ি একটা ছড়া লিখে গেলাম। ছড়া লিখেছি, কিন্তু আসলে আদৌ ছড়া হলো কি না ব্যাপারটা হচ্ছে যে ওই যে একসময় সুকুমার রায় পড়ছি, নানান ধরনের রাইমসগুলো পড়ছিলাম, সেগুলোর একটা প্রভাব রয়ে গেছে। আসলে ছড়ার মধ্যে তো একটা অঙ্ক আছে, একটা গণিত আছে যে কিভাবে করতে হয়, কতটুকু করতে হয়, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, নানান বিষয়। এগুলো তো বুঝতামই না, এগুলো তো হয়তো বা বুঝেছি গত 5-10 বছরে, সেগুলো হয়তো তখনও বুঝতাম না।
বা চর্যার মধ্যে দিয়ে আসলে বুঝতাম না। স্কুল ম্যাগাজিনে দায়িত্ব পড়লো, তখন আমি সরকারি মুসলিম হাই স্কুলে পড়ি, বাংলাদেশ ব্যাংকের অপোজিটেই, কোর্ট বিল্ডিং, কোর্ট হিলের অপোজিটেই হচ্ছে স্কুলটা। তো স্কুলে একদিন স্যার বলল যে তোমরা সমস্ত লেখাপত্রগুলো দাও। দেখা গেল আমি সমস্ত লেখাপত্রগুলো সংগ্রহ করলাম, করে স্যারকে এনে দিলাম, আমার লেখাটাও দিলাম। আমার লেখাটা ছাড়া বাকি সব লেখাই কিন্তু ছাপা হয়ে গেল, আচ্ছা, আমার লেখাটাই ছাপা হলো না। আমি মানে বুঝতে পারলাম যে আমার লেখাটা মানের দিকে অতটুকু উত্তীর্ণ হয়নি। তো ওইটা একটা প্রভাব পড়েছিল মনটা হয়তো প্রথমে খারাপ হয়েছিল, পরে স্যার বলল তুমি আরো ভালো করে লিখো, তুমি লিখতে পারবে। তো যাই হোক, আমি আমার বন্ধুদের লেখা ছাপা হলো, বন্ধুদের লেখা ভালো হলো, আমার লেখাটা ভালো হলো না। নিশ্চয়ই আমার বন্ধুদের চিন্তা ভাবনা সব কিছু মিলে আরও বেটার ছিল। তো এই ক্ষেত্রে দেখা গেল আমি খুব একটা মন খারাপ করেছি, কিন্তু পরবর্তীতে আবার বন্ধুরা সব মিলে আমরা একত্রে আছি, সবার লেখা ছাপা হচ্ছে, আনন্দ হচ্ছে। এর পরবর্তীতে আস্তে আস্তে দেখা গেল পরবর্তী বছরগুলোতে হয়তোবা ছড়া লিখছি, কবিতা লিখছি, কৌতুক লিখছি, কৌতুক বানিয়ে বানিয়ে কৌতুক লিখছি। হয়তোবা কৌতুক হচ্ছে না, কিন্তু সেগুলো আবার ম্যাগাজিনে ছাপা হচ্ছে। স্কুল ম্যাগাজিনে অনতি দুর্বল লেখাও ছাপা হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এইভাবেই হয়তোবা মনের অজান্তেই তৈরি হয়ে গেল। আমি আপনার পরবর্তীতেও আমি পড়াশোনা করেছি বিজ্ঞান বিষয়ক, কিন্তু আমার সাহিত্যের প্রতি একটা টান তৈরি হয়ে গেছে তখন থেকে। আমি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেইখানে নানান সাহিত্য চর্চা এবং সংস্কৃতি চর্চাগুলোর সাথে যুক্ত হয়ে গেলাম। যুক্ত হওয়ার পয়েন্টটা একটু বলি, সেটা হচ্ছে আমি যে খুব ভালো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সব কিছু পারঙ্গম তা নয়। দেখা গেল আমাকে স্কুল টিচার বললো যে তুমি আজকে এখানে এই জিনিসটা আয়োজন হবে, তুমি আয়োজক হিসেবে থাকবা। আচ্ছা, মানে আমাকে সাংগঠনিক কাজকর্ম এইভাবে করতে করতে একদিন দেখলাম আমাকে হঠাৎ করে মঞ্চে থেকে ডাকছে, একটা পুরস্কার দেবে। পুরস্কারটা শিরোনাম হচ্ছে কর্মঠ। মানে এটা আমার মনের অজান্তেই এই বিষয়গুলো তৈরি হয়ে যাচ্ছে আমার অবচেতনীতে। তখন আমি 7-8-এ পড়ি। আচ্ছা, মানে ব্যাপারগুলো এরকম তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে আমাকে কোথাও কোনো কাজ করবে, আমাকে টিচার ডাকছে। যেমন আপনি এই যে লিখছেন, আপনার কবিতা ছাপা হচ্ছে বা লেখা ছাপা হচ্ছে, এটা কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছিল, আপনার ঝোঁক তৈরি হচ্ছিল। তার সাথে আরেকটা বিষয় থাকে প্রশংসা। আপনার সারাউন্ডিং যদি আপনাকে প্রশংসা করে কোনো বিষয়, ওই বিষয়টা কিন্তু আপনার মধ্যে বাড়তে থাকবে। হ্যাঁ, তো এই যে কর্মঠ পুরস্কারটা আপনি পেলেন, ডেফিনেটলি এটা কিন্তু আপনাকে একটা শেপ দিয়ে দিল ওই শৈশবে, রাইট? এটা পরবর্তী জীবনেও হয়েছে যে আমি যখন বাবা মা বলছে যে একটা বড় চাকরি করো, আমি কোনো চাকরি যে করব, চাকরির চেষ্টা, সেই সমস্ত বিষয় আমার মধ্যে নেই। আমি হঠাৎ করে চলে আসলাম ঢাকায়। এসে আমার সাথে আনন্দ ভবনের অনেকের সাথে যোগাযোগ হয়ে গেল, সৈকত সালাউদ্দিন, তারপরে MS রানা, সবার সাথে যোগাযোগ হয়ে গেল, ইকবাল খোরশেদের সাথে। বলে তুমি আমার এখানে কাজ করো। এই কাজ শুরু করলাম, লেখা শুরু করলাম। লেখাটা হচ্ছে নিউজ তৈরি করা, ফিচার করা, মিডিয়া পাড়ায় যাওয়া, সব জায়গায়। এই যে মানে নিজেকে তৈরি করার, আসলে তখনও আমি তৈরি করছি নিজেকে। আমি হয়তো সৈকত সালাউদ্দিনের টেবিলে গেলাম, আমি ওনার নামটা উচ্চারণই করছি কারণ ওনার কাছ থেকে আমি ফিচার করা শিখেছি। আচ্ছা, তো ওনার টেবিলে গিয়ে উনি বললো, মনির তোমার এটা হয়নি, তুমি এভাবে করো। তারপরে আনন্দ ভবন ফ্যাশন প্রতিযোগিতা হচ্ছে, সেইখানেও অ্যারেঞ্জের মধ্যে আমি বসে আছি, কাজ করছি নানান বিষয় নিয়ে, নানান ইস্যু নিয়ে। এই যে একটা তৈরি করার সময় তৈরি হয়ে নিচ্ছিলাম, হঠাৎ করে 2003-04-এর দিকে মনে হলো আর ভাল লাগছে না। মানে হঠাৎ করে কেন জানি মনে হলো, চলে গেলাম চট্টগ্রাম। গিয়ে ওখানে একটা নতুন পত্রিকা হচ্ছে সুপ্রভাত বাংলাদেশ, কবি ওমর কায়সার ছিলেন।
তারপরে হচ্ছে শিল্পী খালিদা হাসান। তো আমি মূলত শিল্পী খালিদা হাসানের কাছ থেকেই আসলে মুদ্রণ, শিল্প শৈলী, নন্দন, রং, ডিজাইন এই সমস্ত তার কাছ থেকেই শেখা। কারণ এগুলো আমার পরবর্তী জীবনে দেখা গেছে যে আমি আমার বইয়ের নন্দন চিন্তা করছি, একটা বইয়ের শেপ করছি, বইয়ের ডিজাইন করছি, ওগুলো তো আমার কাজে লাগছে। এই খালিদা হাসান এবং কবি ওমর কায়সার, ওনারা দুইজন মিলে আমাকে বললো যে তুমি সুপ্রভাতে জয়েন করো, এখানে কাজ করো। ফিচার বিভাগে ঢুকলাম, পরে নিউজ বিভাগে কাজ করলাম, অনেক দিন কাজ করেছি। তো এর মধ্যে থেকে আবার ঢাকা শহরেও চলে এসেছিলাম 1 বছর 2 বছর থেকে। এখানে এশীয় শিল্প সংস্কৃতি কেন্দ্র থেকে ফিল্ম অ্যাপ্রিসিয়েশনের কোর্স করলাম। আচ্ছা, তারপরে স্ক্রিপ্ট রাইটিংয়ের একটা কোর্স করলাম। ততদিনে কি আপনার এমনি পড়াশোনা শেষ? পড়াশোনা 2001 সালেই শেষ হয়ে গেছে। আচ্ছা। আমি এর পরের কথাগুলোই বলছিলাম। তো এই করতে করতে আমার মধ্যে মানে একটা প্রস্তুতির জায়গা তৈরি হলো যে আমি নিজেকে কিভাবে প্রস্তুত করলাম সেই বিষয়গুলি বললাম আর কি। দেখা গেল আমি একটা বই করার জন্য, একটা বইয়ের শেপ তৈরি করার জন্য, একটা পাণ্ডুলিপি গোছানোর ব্যাপারে আমি বেশ আনন্দের সাথে করছি। আমি যে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করলাম, আমার উচিত ছিল যে আমি একটা ফিল্মের ডিরেক্টর হওয়া, একটা ফিল্মে কাজ করা, কিংবা একটা অ্যাড ফার্মে কাজ করা। আমি সেভাবে কিছু কাজও করেছিলাম এখানে ঢাকায়, কিন্তু সেগুলোতে আমার পরবর্তীতে আর টানে নেই। আচ্ছা, আমি ঠিকই আমার ওই মানে ছাপার অক্ষর, টেক্সট নিয়ে খেলা করাটাই আমার বেশ আনন্দ লাগে। আমি বইয়ের যে কোনো কিছু, কেউ যদি আমাকে বলে যে একটা বই নির্মাণ করব, একটা ম্যাগাজিন বের করব, সেটার নন্দন ভাবনা থেকে শুরু করে সমস্ত ছাপা কারুকাজ থেকে শুরু করে সমস্ত জিনিস আমি আনন্দের সাথে করতে পারি। তো এই বিষয়গুলোর সাথে জড়িয়ে পড়তে পড়তেই আসলে এই লিটল ম্যাক করা, প্রকাশনায় চলে আসা, এই সব কিছু মিলেই মানে চলে আসলাম। ফুল ক্যারিয়ারটা কি ওদিকে হয়ে গেল? আমি 2012 সালেই চাকরি ছেড়ে দিয়েছি সুপ্রভাত বাংলাদেশ থেকে। আচ্ছা, ছেড়ে দিয়েই আমি তখন একদম নিজেই প্রতিষ্ঠান করে একদম সমস্ত প্রকাশনা ছাপাখানা করে কাজকর্ম শুরু করে দিলাম। মানে আপনি প্রকাশনা দিলেন? হ্যাঁ, প্রকাশনা। আপনার প্রকাশনী থেকে অনেকের বই বের হয়, এরকম কি? এখন অনেকের বই বেরিয়েছে, তখন থেকে খড়িমাটির কথা বলছি। হ্যাঁ, তো ওখান থেকে অনেকের চট্টগ্রাম, ঢাকা, সারা বাংলাদেশে এবং কলকাতা, ত্রিপুরা অনেকের বই বেরিয়েছে। এবং কি দিল্লি থেকেও অনেক বাঙালি লেখক তারা তাদের পাণ্ডুলিপি। তার মানে আপনি প্রকাশক, আপনার যে পরিচয়টা আছে সেই পরিচয়ের মাঝখানে আরেকটা পরিচয় যুক্ত হলো, প্রকাশক। এই যে প্রকাশনা সংস্থা, এটা আসলে কতটুকু রুটি রুজির জায়গা? এটা আমি বলবো যে রুটি রুজির জন্য খুবই ঝুঁকিপূর্ণ জায়গা। আচ্ছা, এখন আমি বাবা মার কথা শুনি নেই, ক্যারিয়ারের কথা শুনি নেই, কিন্তু এই যে ঝুঁকিপূর্ণ একটা জায়গায় আসছি, এখান থেকে আর ব্যাক করতে পারছি না। কারণ এইখানে সমস্ত পুঁজিটা, যতই পুঁজি ঢালা হয় তত দেখা যায় পুঁজি ব্যাক করে না। হয়তোবা এখান থেকে বেঁচে থাকা যায়, সারভাইভ করা যায়, কিন্তু সেটা ব্যাক করে না। এটা অনেক প্রকাশককেই বললে একই উত্তরে বলবে। এটার কারণটা কি? মানে সবকিছু মিলিয়ে যদি 360 ডিগ্রি জায়গা থেকে যদি বিষয়টা জানতে চাই, মানে আমি বলতে চাচ্ছি, এটা কি এমন হচ্ছে যে ভালো লেখক পাওয়া যাচ্ছে না, ভালো বই হচ্ছে না, ভালো পাঠক নাই, পাঠকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, মানে সব দিক থেকেই চতুর্মুখী সমস্যা কিনা? সেটা হচ্ছে আমাদের প্রকাশনার ক্ষেত্রে বাংলাদেশে যেটা হয়েছে যে একটা প্রকাশকদের যে চেইন, সেই চেইনটা আর এখন নেই। সেটা 90 দশক পর্যন্ত ছিল। আমরা এখন যেটা হচ্ছে যে প্রত্যেক প্রকাশক নিজস্ব যোগাযোগ করে করে এই সমস্ত বিজনেসগুলো করে যায়। আসলে যেটা হচ্ছে যে একটা লেখকের সবচেয়ে বড় চাওয়া যে তার বইটা একটা সঠিক পাঠকের হাতে পৌঁছক, সেটা প্রকাশক করেন। এখন দেখা যাচ্ছে যে প্রকাশক সেটা করতে ব্যর্থ হয়, কারণ প্রকাশক সে সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রচারণা, তারপরে বড় বিষয় হচ্ছে বইটার ডিস্ট্রিবিউশন, পুরো দেশব্যাপী একটা সার্কেল তৈরি করা, প্রকাশনার একটা সার্কেল তৈরি করা। সেই সার্কেলটা হচ্ছে যে প্রত্যেক প্রকাশকের নিজস্ব একটা সার্কেল। সেই সার্কেলটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এই সার্কেলটা যদি সব প্রকাশক মিলে যদি একটা সার্কেল হয়, তাহলে সেটা খুব স্ট্রং হয়। সেখানে সরকারি পৃষ্ঠপোষকতা থাকে, সব কিছু মিলে
একটা ভালো কিছু দাঁড়ায়। তো এই ক্ষেত্রে হয়তো বা আমরা খুব দেখা যাচ্ছে অনেকে আমরা আগে দেখেছি যে প্রকাশকদের মধ্যে পাঠ্য বইয়ের প্রকাশক একরকম, সৃজনশীলের প্রকাশক একরকম। সেই ক্ষেত্রে এখন ডিফারেন্ট, পাঠ্য বইয়ের প্রকাশকরাও সৃজনশীল বই করে আর সৃজনশীল বই প্রকাশকরাও পাঠ্য বই করে। সব কিছু মিলেই হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে বইটা এখন বইটা কোথাও কোনো টেন্ডারের মাধ্যমে বই দেয়া এইসবের চেয়ে সবচেয়ে বড় হচ্ছে পাঠক নির্বাচন করা, ভালো লেখা নির্বাচন করা, ভালো বই বের করা, তাহলে সেই প্রকাশক টিকে থাকবেই। আপনার লেখালেখির জায়গায় যদি আসতে চাই, আপনি কবিতার চর্চাও করেছেন, আমরা একটু শুনি, তারপর নিশ্চয়ই আমরা আবার গল্পে ফিরব। আপনি নিশ্চয়ই কিছু না কিছু নিয়ে এসছেন আমাদের জন্য আজকে। আমার শেষ কবিতার বই বেরিয়েছিল 2014 সালে। আমি সেখান থেকে একটা কবিতা পড়ছি। নিরপেক্ষ নয়। কুয়াশা সরিয়ে যে 700 শব্দটি কুড়িয়েছিলাম তা আজ নিরপেক্ষ নয়। কিছুকাল আগেও বিপরীত বিমুখে অতটা নিঃসঙ্গ ছিল না যতটা আজ রক্তে রন্ধ্রে প্রার্থনা সঙ্গীতের মতো বাজে। চুপচাপ সন্ধেবেলায়, বিষণ্ণতায়, জটিল শিরা উপশিরায়। পৃথিবীর সমস্ত জল নদীতে একা, তীব্র আঘাতে আঘাতে সারি সারি নৌকোয় দাগ রেখে যায়, ছিঁড়ে যায় রক্তের বাঁধন। বিকেলের আলোতে নির্জন ছায়া ঘাসের উঠোনে গড়াগড়ি খেয়ে বলে, ভালোবাসার দেশলাই জ্বালিয়ে পুড়ে দাও নিরুত্তাপ বুক। ইশারায় মেঘে মেঘে স্বপ্ন ভেঙে উঠতে দাও আকাশে, অবহেলায় অকাতরে বিলিয়ে দাও বাতাস। হয়তো বারুদ চেতনা মুছে নিতে আসবেন কোনো এক আগন্তুক। মাইলের পর মাইল পথ হেঁটে তিনি আমাকে দেখতে আসেন। তার অভ্যর্থনায় টবের মাটিতে পুঁতেছিলাম বিষণ্ণ আতাফলের ভ্রূণ। উপলক্ষ ছিল মৃত্যুকে ঘিরে আরও একগুচ্ছ স্বপ্ন সাজাবো, আর কোনো দিন ছুটব না তোমাদের ছায়ার ভাঁজে। নিবিড় অভিমানে পাখিদের তীক্ষ্ণ চিৎকার চিনিয়ে দিবে জীবনের ফাঁকি অথবা মিথ্যে অজুহাত। দিনটি খেলায় রেখে তুমি নয় তোমাকেই ভুলতে হয়, আজ কোনো শব্দ আমার পক্ষে দাঁড়াতে পারেনি। কিন্তু কথা হলো, কি বুঝিয়েছেন এই কবিতা দ্বারা? কবিতার নিজস্ব একটা ভাষা আছে, সেটা যে পড়তে ভালোবাসে সে তার নিজের মতো করে বোঝে। কবি যখন লিখেন তখন তার একটা ভাষা থাকে। কবিতা তো চিন্তা নয়, কবিতা হচ্ছে একটা অনুভব। সেইখান থেকে কবিতাকে যদি আবিধানিক অর্থে সেই পরিভাষাগত দিক থেকে যদি খুব বড় কোনো ব্যাখ্যা করা হয়, আসলে কবিতার কোনো না। কিন্তু আমি বিনয়ের সাথে জানতে চাই, আমাদের যদি 90 দশক বলি বা তার আগের সময়েও বলি, এই যে ধরনের উত্তর আধুনিক যুগের কবিতা দেখছি আমরা ইদানিং, সে ধরনের কবিতা কিন্তু লেখা হতো না। সময়ের পরিক্রমায় সেটা এসছে, সেটার যুক্তিও আছে নিশ্চয়ই। কিন্তু কথা হচ্ছে, আমরা তো রবীন্দ্রনাথ পড়লে বুঝতাম, সাধারণ মানুষ বুঝতো, চেষ্টা করলেই বুঝতো। নজরুল পড়লে আমরা বুঝতাম, বা সেই সময়ের যারা কবি ছিলেন, লেখক ছিলেন, তাদের লেখাগুলো আমরা বুঝতাম। সেখানে তো একটা গ্রামার ছিল। কিন্তু এখন যে সব কবিতা লেখা হচ্ছে, সেটা আসলে মানে লেখকের কি কোনো দায় নেই পাঠককে বোঝানোর? বোঝার বিষয় নয়, ঠিক বলবো যে আঙ্গিকগত বিষয় সেইখানে। কারণ সময়ের সাথে তো কবিতা পাল্টে যায়। কারণ আমরা সবসময় দেখি যে আমরা পাশ্চাত্য প্রাচ্যের নানান ধরনের কবিতাকে প্রথমে রপ্ত করি অনেকে, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের এখানকার যে শেকড়ের কবিতা, আপনি যাদের কবিতা বললেন, যেমন মধুসূদনের কবিতা বলি আমরা, কিংবা রবীন্দ্রনাথের এমন অনেক কবিতা বলি যেগুলো আমরা যখন পাঠ করতে যাই, আমরা যখন স্কুলে পড়ি, সেগুলোর নানান ধরনের ব্যাখ্যা আমরা পড়ে থাকি। সেই ক্ষেত্রে হচ্ছে যে এই সমস্ত ব্যাখ্যাগুলো কবিতার হয়ে থাকে। কবিতা যে সবসময় যে পাঠ্য বইয়ের কবিতা হবে তা না। কবিতার কিছু আলাদা বিষয় আছে যে প্রকরণকে আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতেই কবিতাগুলো হয়ে থাকে। সেই ক্ষেত্রে কবিতার
ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আপনার যে অভিযোগটা, সেই অভিযোগটা এখনকার অনেক পাঠকই করে। সেটা আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে যখন যেটাকে আমরা স্বর্ণযোগ বলি, সিনেমার স্বর্ণযোগ, গানের স্বর্ণযোগ, আমরা সেইখানে অনেকগুলো সিনেমায় এমন অনেক শব্দ দেখি যে যখন খুব সিনেমাগুলো হলে চলছে, রাস্তা দিয়ে যখন একটা খুব দিনমজুর কিংবা একটা রিক্সা পুলার যাচ্ছে, সে কিন্তু ওই সিনেমার ডায়লগগুলো তার মনে আছে। যে যখন সিনেমাগুলো দেখে, ওই সিনেমাতে এমন অনেক বাংলা ভাষা ব্যবহার করেছে যেগুলো, কিন্তু সেই ভাষাভঙ্গি, সেই শব্দভঙ্গি যদি এখনকার কোনো রিক্সা পুলার বা এখনকার কোনো সিনেমা দর্শককে যদি বলেন যে সেই শব্দটার অর্থ কী, সে বলতে পারবে না। কিন্তু কানেক্টিং এর জায়গাটা কানেক্টিং এর আমি ঠিক আছে, ভাষার কথা আমি একমত, কিন্তু কানেকশনের তো একটা মানে সিমিলারিটি ছিল, যে লেখক যা বোঝাতে চাচ্ছেন সেটা পুরোপুরি না বুঝলেও আমরা অন্তত 10% বুঝতাম, 20% বুঝতাম। আমি একটা জাস্ট রেশিও বলছি। কিন্তু এখন যখন কবি আকাশে নৌকা উড়িয়ে দেন, হ্যাঁ, তখন আসলে আমি পাঠক হিসেবে কি বুঝবো? মানে আমার তো এটা মাথার উপর দিয়ে যাওয়ার কথা। এখানে নানান ধরনের ইজমের ব্যাপার রয়ে গেছে। যেমন ধরেন, এই ইজমগুলোকে নতুন নতুন ইজম হচ্ছে, নতুন নতুন ইজমের কথা বলছি। যেমন আমি যখন স্বপ্নে দেখছি যে আমি হুট করে একটা ভবন থেকে পড়ে গেলাম, সেটি আমি স্বপ্ন দেখছি। দেখা গেল আমি ভবন থেকে পড়ছি না, আবার পরবর্তীতে আরেকটা সিনে দেখছি যে আমি ভবন থেকে পড়ছি না, আমি হয়তোবা হোঁচট খাচ্ছি, কিংবা আমার মগজের ভিতর দিয়ে একটা ফড়িং উড়ে গেল। তাহলে আমি সেটা কবিতায় লিখব কিভাবে? আমার ভাবনাটা ব্যক্ত করব কিভাবে? আমার ভাবনাটা কিভাবে আসবে? আমার স্ট্রাকচারটা কেমন হবে? এখন সেই অবচেতনের ভাবনা, সেই এলোমেলো ভাবনা, সেগুলোকে যখন আমি কবিতার প্যাটার্নে আনবো, কবিতা লিখব, তখন সেটা কেমন হবে? সেই ক্ষেত্রে পাঠককেও একটু শিক্ষিত হয়ে উঠতে হবে। কিংবা দেখা যাচ্ছে এমন অনেক কবিতা আছে যেগুলো আসলেই কবিতা নয়। আমরা হয়তো বা সেই সমস্ত কবিতা সম্পর্কে অভিযোগ করতে গিয়ে সব কবিতার কথাই বলে ফেলছি। কিন্তু আমার কাছে মনে হয় অ্যাবস্ট্রাক্ট মানে এক বড় ধরনের ফাঁকি হতেও পারে, কিংবা ফাঁকি নাও হতে পারে। সেটা ভেবে হচ্ছে যে পাঠকের একটা প্রস্তুতি দরকার। লেখকের যেরকম একটা প্রস্তুতি থাকে দীর্ঘদিন ধরে লিখে যাওয়া, পাঠকের একটা প্রস্তুতি থাকে যে পড়ে যাওয়া। একটা জায়গায় পাঠক গিয়ে পৌঁছতে পারবে যে যেটা, যেমন আপনি বিষ্ণুদের কবিতা পড়লে অনেক কিছুই বুঝবেন না। হয়তো বা দেখা যাচ্ছে কি এমন অনেক কবিতা আছে যেটা আমাদেরও হয়তো বা হয়ে থাকে। আমি যদি জীবনানন্দের কথাই বলি, আমাদের সময়ে সবচেয়ে বেশি পাঠ বোধহয় কবিতা জীবনানন্দের অনেক কবিতা আমি তখন বুঝিনি যখন আমার জীবনানন্দ পড়ার বয়স ছিল। কিন্তু জীবনানন্দের কবিতা যত পড়েছি তত একটা মোহবিষ্ট হয়েছে, কিছু একটা আছে চুম্বকের মতো ধরে রাখে। এটা হয়েছে, কিন্তু ওইটার কারণেই হচ্ছে যে আমরা আসলে জীবনানন্দকে এতটুকু তুল্যমূল্য জায়গা থেকে আমরা ধরে রেখেছি। আমরা কিন্তু হুট করে মধুসূদন পড়তে যাই না, আমরা হুট করে বিষ্ণুদেব পড়তে যাই না, আমরা হুট করে মধ্যযুগের কবিদের কবিতা পড়তে যাই না। কেন যাই না? কারণ সেগুলো আমাকে বুঝে উঠতে হবে। আমরা হুট করে পড়তে যাই জীবনানন্দ। কেউ যদি সহজেই কোনো প্রেমের আবেদন, কেউ যদি সহজেই কোনো প্রেমের অফার করতে যায়, সে হুট করেই প্রথমেই জীবনানন্দের কবিতাটাকে টেনে নেবে। কারণ জীবনানন্দের কবিতায় এক ধরনের সরলতা, যেটা খুব গভীরভাবে একটা প্রেম, ভালোবাসা, সমাজ, রাষ্ট্র সব কিছুর মধ্যে প্রবেশ করেছে। সেজন্য আমরা সহজেই জীবনানন্দকে ধরে নিয়ে যাই। কারণ এই জায়গা থেকে আপনি তো এই অবচেতনা কিংবা এই অ্যাবস্ট্রাক্ট থেকে আপনি তো ওই মধ্যযুগের কবিতা ফেলে দিতে পারবেন না। আপনি মধুসূদন কিংবা অন্যদের কবিতা, আপনাকে মেঘনাদবধ যখন পড়তে যেতে হয়, মেঘনাদবধ পড়তে গেলে এরপরে মেঘনাদবধের আপনি ব্যাখ্যা করে সেটাকে জেনে বুঝে তারপর পড়তে হয়। কেন করতে হয়? কিন্তু মেঘনাদবধ পড়ার পরে বুঝতে হয় যে আমার কতটুকু জীবন দর্শন ওখানে রয়েছে। সাধারণভাবে আমরা আসলে একটু সহজ সরল বিষয়গুলো বেশি তাড়াতাড়ি গ্রহণ করি, কিন্তু তারপরও এটা খুব ভালো বলেছেন যে পড়ার অভ্যাসটা থাকতে হবে। অভ্যাসটা থাকতেই আসলে সবকিছু অনুভব শক্তিটা আসলে বেড়ে যাবে। আমরা আরো একটা কিছু শুনতে চাই, কি শুনতে পারি এই পর্যায়ে? আমি আরেকটা কবিতা পড়ছি, এগুলো একটু নতুন কবিতা। সত্যের মতো কেমন হবে আমার পুরনো দেয়াল, আগে যা দেখেছি তা মুছিনি,
আগে যা রেখেছি তা থাকেনি, দেয়ালে দেয়ালে মৃত মশা, ঠিক মশা নয় রক্ত, রক্তের চেয়ে গ্রাফিত্তি, জলের চেয়ে মেঘের ক্ষোভ। ঘর তো নয় মন, দেয়ালে মনের বর্ণরেখা প্রতিদিন মিশে যায়। কেউ তো মরেনি, মরেছে গাছ, গাছ তো নয় প্রাণ, দেয়ালে প্রাণের জ্বালা পড়া। পুড়ছে প্রেম, হয়তো প্রেম নয়, ভালো লাগা মিথ্যে উপাচার, মিথ্যে নয় সত্যের মতো তোমার ছল। কিছুই লুকোইনি, আড়াল করিনি, নীরবে থেকেছি এই শান্ত ঘরে। এখানে আপনি কি বোঝালেন, কোন অনুভূতি থেকে হলো কবিতাটা? এটা হচ্ছে যে মনে করেন আমার একটা আঙিনা বা আমার একটা মন, আমার একটা মনের দেয়ালে আমার যে ক্ষতগুলো, আমি যে চারপাশে যা কিছু দেখছি, আমার ভালো লাগা মন্দ লাগা, আমি যাকে আমি ভালো লাগবে মনে করছি সে আমার ভালো লাগছে না, যে আমাকে ভালো চাইছে না তাকে আমি চাইছি না, এই নানান ধরনের মিথস্ক্রিয়া আমার মধ্যে কাজ করে। আমি হুট করে আমার একটা মনে হলো, আমি ফেসবুকের ওয়ালে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম। হ্যাঁ, সকালে যে স্ট্যাটাস দিলাম সেটা সন্ধ্যায় আমি অন করছি না, আমি সন্ধ্যায় আরেকটা স্ট্যাটাস অন্যরকম করে দিচ্ছি, যেটা সকালের স্ট্যাটাসের সাথে রাতের স্ট্যাটাসের সাথে কোনো মতে যায় না। খুবই চমৎকার একটা কনটেক্সট, কিন্তু চমৎকার কনটেক্সট ফুটিয়ে তোলার যে উত্তরাধুনিক যুগের ভাষা, এটা তো আমাকে ছুলো না। মানে পাঠক হিসেবে আমি যখন পড়ছি বা আমি যখন শুনছি, তখন আমার প্রথমত আমার মাথায় কয়েকটা ওয়ার্ডই বিজ্ঞানসম্মতভাবে টাচ করবে। একটা হচ্ছে দেয়াল, তারপর আসলো মশা, মশা থেকে হঠাৎ করে গাছ। মানে আমি কোথায় রিলেট করবো এই মশাকে, কোথায় রিলেট করবো আমি গাছকে, কোথায় রিলেট করবো আমি দেয়ালকে? সো এই জায়গাগুলো আপনারা কোনো দায় অনুভব করেন না লেখক হিসেবে? দায়ের বিষয় না, বিষয় হচ্ছে যে চর্চার বিষয়। আমাদের ভাষাভঙ্গিটাই এমনভাবে এরকম করে দাঁড়িয়ে গেছে যে এই চর্চাটাই হচ্ছে যে আমাদের ভাষাটাকে নিয়ে আসে। মানে এটা যদি আমরা গ্রান্টেডই করে নেই, এমন না যে উত্তরাধুনিক যুগ নিয়ে সমালোচনা নেই, আমার জায়গা থেকে আমি জাস্ট জানতে চাচ্ছি, সে কারণেই কি আমাদের পরবর্তী প্রজন্মে বলার মতো সেরকম কোনো কবি যাকে মানুষ মুখে মুখে চিনবে কেউ দাঁড়াচ্ছে না? বা হয় আমার সমসাময়িক অনেকেই ভালো ভালো কবিতা লিখছে, অনেকেই। আমাদের যে ফেরদৌস মাহমুদ আছে আমার সমসাময়িক, খুব ভালো কবিতা লিখে। মুইন পারভেজ আছে আমাদের চট্টগ্রামে থাকে, সে খুব ভালো কবিতা লিখে। এরকম অনেকেই আছে, হয়তোবা আমার কবিতা তাদের মতো নয়, তাদের কবিতা আমার মতো নয়। আমরা আল মাহমুদ, শামসুর রহমান বা সমসাময়িক যুগে যদি আবুল হাসান পর্যন্ত আসি, এরপরে আর কে? মানে একটু ক্রান্তিকালে এরকম অনেক কবি এসছেন যাদের কথা আমরা আসলে স্মরণীয় করে রেখেছি। আল মাহমুদের কথা বললেন, শামসুর রহমানের কথা বললেন, তাদের কবিতা পড়া বা তাদের কবিতা একটা যাপনের মধ্যে দিয়ে গেছে। আমরা অনেকেই হয়তোবা সেরকম যাপনের মধ্যে দিয়ে যাচ্ছি, যে এই কবিতাটা হয়তোবা আমরা এখনো শুনি নাই, এখনো পড়ে উঠতে পারি নাই। এরকম অনেকেই আছে লিখছে। হয়তোবা আমি আজকে যেই কবিতাগুলো পড়েছি সেই কবিতাগুলো ওই জায়গায় কাউকে ছুতে পারেনি, এরকম হতেই পারে। সংখ্যা কি কমে যাচ্ছে এমনিতে? পাঠকের সংখ্যা কমছে না, এটা আমি ডিফার করি একটু। আমাদের প্যাটার্ন পরিবর্তন হয়েছে। আমরা যে বই ধরে পড়বো সারাক্ষণ তা না। অনেকেই আছে আপনি দেখবেন সেলফোনটা সামনে, আসলে সে কিন্তু সেলফোনে পড়ছে। আমি তাকে সবসময় ক্লেম করতে পারি, মাধ্যম পরিবর্তন হয়েছে। সে সকালবেলায় দৈনিক পত্রিকাটা ঘরে পড়ে বের হতে পারেনি, সে সেলফোনের পত্রিকাটা পড়ে বেরোচ্ছে। হঠাৎ করে মনে হচ্ছে মনটা খারাপ লাগছে, একটা গান শুনি, সেলফোনে শুনছে। মনটা খারাপ লাগছে, একটা কবিতা পড়ি, সেলফোনে কবিতা পড়ছে। এরকম মাধ্যম পরিবর্তন হয়েছে। এর জন্য হতাশ হওয়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই, তছনছ হয়ে গেছে এরকম কিছু ভাববার কিছু নেই। আমরা খুব চমৎকার বিষয় নিয়ে কথা বলছিলাম, যেটা আসলে যারা কবিতা বোঝেন তারা কিছুটা বিরক্ত বোধ করতে পারেন যে কবিতা হয়তো আমরা অনেকেই বুঝি না। কবিতা আসলে বোঝার কোনো বিষয় আছে কিনা? কবিতা বোঝার কিছু নেই, আমি বললাম তো, কবিতা অনুভবের কি। কারণ আপনি সকালবেলায় যে কবিতাটা পড়বেন বুঝেননি, হঠাৎ করে রাত্রিবেলায় ওই কবিতাটা পড়লে হয়তো আপনি বলবেন যে এটা তো আমার ভালো লাগার কবিতা। এরকম হতেই পারে। কবিতা হচ্ছে টোটালি মুড অফ টাইম। কবিতা পাঠের একটা সময় আছে কিনা, মানে জীবনের সময়ের সাথে কবিতা পাঠের সময় আছে কিনা? মানে এই প্রশ্নটা এই কারণেই করতে চাই, আমি বহুবার করেছি রাঙা সকালেও। আমরা ছোটবেলায় পড়তাম যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে।
তো যে সময় পড়েছি সে সময় আমার মনে হতো আমি না উঠলেও তো সকালবেলা সূর্য উঠে যায়। উঠে যায়। হ্যাঁ, মানে 3, 4, 5 এর কথা বলছি, কিন্তু এটা তো আসলে ছোটদের কবিতা না। না, এটা হচ্ছে একটা ইন্সপিরেশন, মানে অনুপ্রেরণা, যেটা হচ্ছে আসলে বোঝাতে হচ্ছে যে একটা তারুণ্য যদি জেগে না ওঠে, রাইট, তাহলে সেই সূর্য উদয়টা হবে না। এটা কি ছোট বাচ্চাটা বুঝবে? সেটা আমরা যে ছোটবেলায় পড়েছি সেটা তো বুঝার কথা না, আমরা তো বুঝিনি, রাইট, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য আমাদের শিক্ষক ছিলেন, আমাদের সেটা ব্যাখ্যা ছিল, Right. আমাদের সেটা প্রশ্ন ছিল, আমরা উত্তর দিতাম, আমরা উত্তরটা জেনে দিতাম, আমরা উত্তরটা শিখে দিতাম, আমরা কবিতাটা শিখে লিখতাম। এই যে শেখা, মুখস্থ করা, এগুলো একটা প্রবণতা, জানার জায়গা। তার মানে কবিতাকে ব্যাখ্যা করতে হয়, শিক্ষকের জায়গা থেকে ব্যাখ্যা করতে হয়। এবারে যদি আমি একটু অ্যাবস্ট্রাক্ট কবিতার জায়গায় আসি, এটা যদি শিক্ষককে দিয়ে দেওয়া হয় বা একটা শ্রেণীকক্ষে দিয়ে দেওয়া হয়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? প্রতিটা স্কুলে একটা ডিফারেন্ট একটা ব্যাখ্যা দাঁড়াবে। আমার মনে হয় সব কবিতা শ্রেণীকক্ষের কবিতা নয়, সব কবিতা পাঠ্য বইয়ের কবিতা নয়, সব কবিতা মিছিলের কবিতা নয়, সব কবিতা প্রেমের কবিতা নয়, এই সব কবিতা কবিতাও নয়, সব কবিতা কবিতা নাও হতে পারে। কারণ একটা ইজমকে ধারণ করে এমন অনেক কিছু থাকে। কারণ ইউরোপ আমেরিকায় যে ইজমগুলো তৈরি হয়েছে, সেটার সাথে কবিতা আন্দোলন, শিল্প আন্দোলন, মানে আর্ট চর্চা থেকে শুরু করে সমস্ত জীবনের আন্দোলনগুলোর সাথে যুক্ত ছিল। তো কবিতাকে তো আমরা ব্যাখ্যা করব ওই জায়গা থেকে, কবিতাকে আমরা সেই স্রোতের জায়গা থেকে ব্যাখ্যা করব। সেইখান থেকে কবিতাকে আমরা বুঝি না বলে ফেলে দিলে হবে না। কারণ কবিতা আমাদেরকে জাগিয়ে রাখে, কবিতা আমাদেরকে জীবনের কথা বলে। আপনার হঠাৎ করে ভালো লাগছে না, আপনি আল মাহমুদের কবিতা টেনে পড়লেন না, আপনি জীবনানন্দের কবিতা টেনে পড়লেন, এটাই হচ্ছে কবিতা, এটাই হচ্ছে ভালো লাগা। আপনি দেখবেন যে আমার প্রথম যে কবিতাটা পড়ছেন সেটা ভালো লাগছে না, আরও মনটা বিষণ্ণ হয়ে গেল, হয়তোবা বললেন যে আরেকটু উল্টে পাল্টে আরেকটা কবিতা পড়ি। পড়ার পরে দেখবেন যে হঠাৎ করে মনে হচ্ছে কবিতার একটা পংক্তি আজকে যে মন খারাপের সাথে মিলে যাচ্ছে। সমস্ত বিষয়টা হচ্ছে অনুভবের বিষয়, সমস্ত বিষয়টা হচ্ছে খুবই ভেতরের বিষয়। এই বিষয়টাকে অনুভব করেই হচ্ছে যে কবিতার সবচেয়ে বড় যন্ত্রণা, বড় আনন্দ, বড় প্রেরণা। চমৎকার বলেছেন। আমরা কবিতার বিষয়ে কথা বলতে বলতে আরেকটা কবিতা শুনে ফেলি। একটা ছোট কবিতা পড়ছি, সন্ধান পর্ব। ভালোবাসা খুব নিকটে এসে তোমাকে ভেঙে যায় অসময়ে, তুমি চিত্রের গহনা, মাটি খুঁড়ে জেগে ওঠো পুনরায়, আমি নির্নিমেষ। আরেকটা ছোট কবিতা পড়ছি, জল হাওয়ার গান। এখানে আনন্দ আলো বাহিরে যাচ্ছে প্রতিদিন, বাড়ি ফিরছে মানুষের মন। বুঝলাম জল হাওয়ার গান, ঘরের পলেস্তরা খসে পড়ে বেরিয়ে পড়ছে তাবৎ পৃথিবীর সুখচিত্র, ইশারায় কথা, বুক কেঁপে ওঠে। প্রসঙ্গ থেকে বের হয়ে যদি একটা প্রশ্ন করতে চাই, যে বেশ অনেক বছর ধরে আসলে নিঃসন্দেহে আনন্দ নিয়ে কাজ করছেন, আনন্দ নিয়ে লেখালেখি বা প্রকাশনা যেটাই করছেন, এখন কি গিয়ে কোনো সময় আফসোস হয় যে আসলে এই কাজগুলো না করলেও পারতাম বা অন্য কিছু করতে পারতাম? না, খুব বেশি আফসোস হয় না, খুব বেশি আফসোস হয় না। হয়তো আফসোস অন্যরা করে, পরিবার করে, সমাজ করে। তাহলে তো আপনি জিতে গিয়েছেন, আমি ভাবেই বলবো। মানে জীবনে কিছু একটা সময় পার হয়ে যাওয়ার পরে যদি পেছন দিকে ফিরে আফসোস হয় যে কি করতে পারতাম, কি করলাম, তাহলে আমার মনে হয় হেরে যাওয়া। কারণ বিষয়টা হচ্ছে জীবনে কোনো একটা সময় একা কাটাতে হবে। একাটা হচ্ছে যে আপনি আপনার কাজের মধ্যে থেকে যে আনন্দটুকু খুঁজে পেয়েছিলেন, ওই আনন্দটুকুই আপনার সেই নিঃসঙ্গতাকে পূর্ণ করে দিবে। এখন আমার যে কাজ, সেই কাজের কোনো সীমা পরিসীমা নেই, সেই কাজের থেকে কোনো অবসর নেই। আমি সেটা মৃত্যুদিন পর্যন্ত করতে পারবো, আমার যতক্ষণ শক্তি আছে। এটা হচ্ছে কাজের একটা সবচেয়ে বড় জায়গা। আরেকটা হচ্ছে যেই কাজই করুক, যে পেশায় থাকুক, সেখান থেকে আনন্দটা, সুখটুকু খুঁজে নিতে হবে। সুখের সংজ্ঞাটাই হচ্ছে এটা। আমি সুখ পেলাম না, আমি সবসময় হতাশ হলাম, আমি তো জীবনে কিছুই পেলাম না, কিছুই করলাম না, কিছুই হলো না, এই বিষয়টুকু হচ্ছে সবচেয়ে বড় অসুখ। আমি যদি ওই বিষয়টাকে এড়িয়ে গিয়ে বলতে পারি যে না, আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছুই করছি, আমার যা মন চায় তাই তো করছি, আমার পেশাটা করছি, এটা করছি, ওটা করছি, যা করছি, এই
করে যাওয়ার আনন্দটাই হচ্ছে সুখ, আর কিছু নয়। চমৎকার বলেছেন। খুব বিখ্যাত একজন লেখিকার কথা মনে পড়ছে, রোন্ডা বাইন। তিনি সম্ভবত তার সিক্রেটস বই কথাটা লিখেছিলেন যে সুখ ব্যাপারটা, হ্যাপিনেস ব্যাপারটা কখনো অন্যের কাছে জমা রাখতে নাই। যে তুমি আমাকে সুখী করছো, এটা হলেই বিপদ, কারণ ওই মানুষটা কখন আপনাকে অসুখী করে ফেলবে আপনি জানেন না। তো সুখটা আসলে ভেতরে, লেখালেখির জায়গা থেকে কতটুকু সুখ। লাইক আপনার একটা কবিতার কথা, মানে কবিতার সম্ভবত কোন এক কবি বলেছিলেন এটা একটা প্রসব যন্ত্রণার মতো, ভেতরে আসছে, আকুপাকু করছে। আসছে এরকম ঘুরলে বা মাথার ভিতরে ঘুরছে, শব্দ ঘুরছে, প্লট ঘুরছে, জেগে উঠছি যে একটা হয়তো নতুন নতুন বাক্য ঘুরছে, একটা বাক্য ঘুরছে, সেই বাক্যটা থেকে একটা পূর্ণ কবিতাও হয়ে যেতে পারে। সেটি কখন করবো কখন, আবার এরকম দেখা যাচ্ছে যে লিখবো 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 লিখবো, ওই পংক্তিটা হারিয়ে গেল, ওই পংক্তিটা আর মনে পড়ছে না। সেটা গালিব একসময় বলেছিল যে হ্যাঁ, মির্জা গালিব বলেছিল যে তার একটা সময় পরে তার এত পংক্তি হারিয়ে গেছে, সে আওড়াতে 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 হারিয়ে গেছে, কেউ লিপিবদ্ধ করার মানুষ ছিল না। সেই ব্যাপারটা হচ্ছে প্রত্যেক কবির ক্ষেত্রে জীবনের এই যন্ত্রণাটুকু আসে, একটা পংক্তি আমি গত 5 দিন আগে ঘুরছিল হারিয়ে ফেললাম, গত 2 দিন আগে ঘুরছিল হারিয়ে ফেললাম। এরকম হয়, এরকম যন্ত্রণাগুলো হয়। আর বিষয়টা হচ্ছে প্রচণ্ড রকম ত্যাগ, যন্ত্রণা এসব যদি না থাকে ঠিক সুখকর পংক্তি হয় না। মানে এটা তো সৃষ্টির ক্ষেত্রেই বোধহয় সত্য, সৃষ্টির ক্ষেত্রেই সত্য। মানে দহন থেকে সৃষ্টি হয়, ঘাত থেকে সৃষ্টি হয়, প্রতিঘাত থেকে সৃষ্টি হয়। আপনি পুড়তে পুড়তে যখন একটা সোনা নিখাদ হয়, ঠিক কি একটা সৃজনশীল মানুষও নিখাদ হয়। এবং শুধু মানুষ না, এটা প্রকৃতির মধ্যেও আছে, কিন্তু আপনি যেখানে ব্যারিয়ার দিবেন সেখানে সৃষ্টি হবে, সেখানে সৃষ্টি হবে। হ্যাঁ, এবং এটা আপনি দেখেন একটা গাছ ভেঙে গেলে সেখান থেকে 8টা-10টা ডাল বের হয়। আপনি একটা পাহাড়কে কাটতে 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 হঠাৎ করে ওই পাহাড়ের পাথরের ভিতর থেকে একটা গাছ উঠে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে সেখানে। সৃষ্টি হচ্ছে। এবং আপনি যদি প্রকৃতির মধ্যে তাকান, যেখানে ব্যারিয়ার দিয়েছেন, ইউরোপের দেশগুলোতে আপনি একটা সিজন কৃষি হয়, কিন্তু ওরা একটা সিজনে এত বেটার ফ্রুটস বের করে, সবজি বের করে, যেটা আমাদের হাওর অঞ্চলগুলোতে ঠিক এরকম। এক্স্যাক্টলি, বাধা থাকতে হবে জীবনে, জীবনে এরকম মোটিভগুলো থাকতে হবে, সুখগুলো খুঁজে নেওয়ার মতো তার দৃষ্টি থাকতে হবে। আর প্রত্যেক সৃজনশীল মানুষের একটা ধী শক্তি থাকে, একটা প্রকৃতি। সে 5 বছর পরে 10 বছর পরে সে কীরকম হবে, তার অবস্থাটা কীরকম হবে সে বলতে পারে। এটা তৈরি হয়ে যায়, এটা তৈরি হয়ে যায়, কারণ সম্পূর্ণটা হচ্ছে একটা ধ্যানের বিষয়। আপনি ধ্যান করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছাবেন যে আপনার কাজগুলোর প্রতি আপনার একটা মোটিভ তৈরি হয়ে যাবে। আপনি বলতে পারবেন যে আমার কাজটা এইভাবেই ফলপ্রসূ হবে, এইভাবে মানুষের প্রতি ইম্প্যাক্ট ফেলবে। এটা হয়ে থাকে। তো সফলতাটা হচ্ছে ওই জায়গায়। নিশ্চয়ই, নিশ্চয়ই। খুব চমৎকার বলেছেন। আর কি আছে শোনানোর মতো? আজকে প্রিপারেশন নিয়ে এসেছেন, ছোটখাটো দুই একটা আমরা শুনে ফেলতে পারি। একটা কবিতা পড়ছি। অনারোগ্য ছায়া সরে গিয়ে স্মৃতিহ্রদে নামে, মিষ্টি জলের প্রাচীন জলাধারে ছায়াময় অভিমান ঢেউ খেলে যায়, জগতে হননের কল্পনা। শিউরে ওঠা শরীর ঘুরপাক খায় হন্তারক এক সময়ের কাছে, এক অপূর্ব পুস্তক বেরিয়ে এসেছে লঘু ঘরানার সুর হয়ে। ঘুম নামে কোলাহলে দুঃস্বপ্নের কড়া নেড়ে শূন্য কুটিরে আসে শীতার্ত নদী, সমুদ্র ডাকছে। আলো নেমে এসে আজ পৃথিবী গাইবে কালজয়ী গান। অনেক ধন্যবাদ। একটু বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাই, বইমেলাও যেহেতু চলছে, কিভাবে এবছরের প্রস্তুতি নিয়েছিলেন সবকিছু মিলে শুনি। এবছর প্রস্তুতি নিয়েছিলাম ভালো কিছু বই করার। আমরা বেশ কিছু বই করেছি, বাচ্চাদের কয়েকটা বই করেছিলাম, একটা রূপকথার অনুবাদের বই করেছি হাসান হাফিজের। আচ্ছা। কবি ওমর কায়সারের একটা গল্পের বই করেছি, ছোটদের গল্প। এটা খুব ভালো হয়েছে। একটা উপন্যাস করেছি শাহরিয়ার ফরহাদ নামে এক নতুন লেখকের। উপন্যাসটা বেশ বড়, ঢাকা বইমেলায় বেশ ভালো বিক্রি হচ্ছে, চট্টগ্রামে বিক্রি হয়েছে। আর হচ্ছে আহমদ মাজহার নিউ ইয়র্কে থাকেন, তা আহমদ মাজহারের একটা প্রবন্ধের বই করছি, সেটাও বেরোচ্ছে। সেটা হচ্ছে পুস্তক, কবিতা, মুদ্রণ, কবিমন,
লেখকদের বই করা, সমস্ত এইসব বিষয় নিয়ে প্রবন্ধ, খুব চমৎকার প্রবন্ধ। আপনার লেখা বই এসেছে বা? আমার লেখা বই আসেনি, কারণ আমি এখন মানুষের বই নিয়ে স্বপ্ন দেখি। আচ্ছা, আপনি যে বইগুলো নিয়ে এসেছিলেন আমাদের কাছে আজকে, এগুলো সবই কবিতার বই। সবই কবিতার। আমরা একটু ছোট করে দেখিয়ে দিই দর্শকদের। একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা। কতগুলো কবিতার বই আছে আপনার? আমার 3টে কবিতার বই। এই 3টাই নিয়ে এসেছেন আপনি হ্যাঁ, আমাদের 3টেই জন্য? নিয়ে প্লাবন, একটু এসেছি। দেখিয়ে দিই। আমরা যে কবিতাগুলো নিয়ে কথা বললাম সেই কবিতার বই, হ্যাঁ, নামগুলো একটু শুনি। নোঙরের মাতাল দরজা, শব্দের অনন্ত অন্তর, এবং আরেকটা হচ্ছে ঘর বদলের মানচিত্র। ঘর বদলের মানচিত্র। এগুলো আপনার কত বছর ধরে লেখা এই বইগুলো? এগুলো ঘর বদলের মানচিত্র বেরিয়েছে 2007 সালে। এটি আমার প্রথম কবিতার বই। আসলে তখন আবার ঘর বদল করছিলাম। ঘর বদল হচ্ছে মানে আমরা যে সরকারি বাসাটায় থাকতাম ওটা ছেড়ে আমরা ভাড়া বাসায় উঠছি বাইরে। সামহাও মেমোরিগুলো ছেড়ে যাওয়া। সেরকম কিছু নয়, ঘর বদলটা হচ্ছে মনের অস্থিরতার বদল, সেরকম কিছুই কবিতায় এসেছিল এখানে। আর পরের বইটি বেরিয়েছে এই নান্দনিক প্রকাশনা থেকে, ঢাকা থেকে বেরিয়েছিল, সেটি হচ্ছে শব্দের অনন্ত অন্তর। সেখানে কিছু রাজনৈতিক অস্থিরতা, কিছু প্রেমের কবিতা, এরকমই কিছু ছিল। তারপরের বইটি হচ্ছে নোঙরের মাতাল দরজা, কারণ মাতাল তরণী নামে শামসুর রহমানের কবিতার বই আছে। হ্যাঁ, একটা প্রভাব পড়েছে ওনাদের কবিতার উপর। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সময়ের কিছুটা সময় আজকে আপনি রাঙা সকলকে দিলেন। খুবই চমৎকার একটা আড্ডা ছিল। লেখালেখির জন্য অনেক শুভকামনা থাকছে। ভালো থাকবেন আপনি।